পুরো ঘটনাটাই ঘটেছে কিন্তু একদিক দিয়ে দেখতে গেলে একটা ভুল বোঝাবুঝির থেকে। তো দুজনেরই কোথাও না কোথাও মনে চোট লেগেছে। চোট পেয়েছি, অনেক আঘাত পেয়েছি, কষ্ট পেয়েছি, ঠকেছি, বাট তাও আমি কোনোদিনও কাউকে বিশ্বাস করা থামাবো না, কাউকে ভালোবাসা থামাবো না। রাম এবং কৃষ্ণার জীবনে তো এখন বেশ সমস্যা চলছে। কৃষ্ণা রামকে দেখতে পাচ্ছে না, কতটা মিস করছে? কৃষ্ণ ছুঁয়ে ছুঁয়ে দেখছে রামকে। বাবা সরে গেলে হবে, কিন্তু প্রেমটা তো অটুট রয়েছে, দেখতে না পারলে, তাই তো? কি চলছে একটু শুনি। এই যে রাম কৃষ্ণা চোখ বন্ধ করে আছে, মানে চোখ বন্ধ করে আছে মানে অন্ধকার আছে। এখন কৃষ্ণা যেহেতু আইসাইট নেই, তাই জন্য আদার যে ফাংশনসগুলো মানে কানে শুনতে পাওয়া বা গন্ধ বা টাচ, এগুলোর সেন্সগুলো অনেকটা বেশি বেড়ে গেছে। তো সেগুলো নিজের জীবনেও ওই চরিত্রটা করতে করতে প্র্যাকটিস হয়ে যাচ্ছে আমার আর কি। নীলাঙ্কুর আমার তো সবই আছে। হ্যাঁ, এই সুযোগে বউকে টাচ করার যে পারমিশনটা আগে ছিল না, এখন হয়ে গেছে। মানে এখন প্রেম করার সুযোগটা আরো বেড়ে গেছে। একদম একদম একদম। এমনিতে মানে রোমান্টিক কি? হ্যাঁ, ভীষণভাবে ভীষণভাবে। না হলে কেউ ভালোবাসার জন্য এত বড় দাঁও খেলে না। তো আচ্ছা, এখন এই বর্তমানে বাস্তবে এরকম প্রেম কি হয় বলে মনে হয়? আমি নন্দিনী এবং নীলাঙ্কুর দুজনকে এটা পার্সোনালি জিজ্ঞাসা করছি। হ্যাঁ, নিশ্চয়ই হয়। আমার মনে হয় যেটা রাম আর কৃষ্ণার মধ্যে দেখানো হয়েছে সবথেকে বড় জায়গা, যেটা শিক্ষণীয়, সেটা হচ্ছে বন্ধুত্ব। বন্ধুত্ব থাকলেই সব কিছু সম্ভব। নন্দিনী? অফকোর্স আমার মনে হয় একদমই হয়, কেন হবে না? ভালোবাসা যেখানে থাকবে সেখানে সব মানে ইউ হ্যাভ টু বি দেয়ার। গুড টাইমস বলো, ব্যাড টাইমস বলো, সব কিছুতেই মানুষ করেও এটাও মানে হ্যাঁ, বাট এখন আমি যেটা দেখছি এটা খুব দুর্লভ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে রেয়ার তো হচ্ছে। ভালোবাসার জোরটা, ভিতটা, ব্যাপারটা, ওয়েটটা অনেকটা কমে যাচ্ছে। বা যাদের কাছে সেই ভালোবাসাটা আছে, আই ফিল দে আর ভেরি লাকি অ্যান্ড দে শুড মানে ওটা লকারে একদম সেফে তুলে একদম সেফ করে রাখা উচিত। আর না হলে 5 তলা মাল পুরোটা শাড়ি। আচ্ছা, রাম মানে কৃষ্ণার জন্য কত দূর অবধি যেতে পারে জীবনে? একটা তো দেখে নিলাম এখান থেকে হেঁটে হেঁটে মেট্রো। আমি তো কিছু বলিনি, ও তো ধরে নিয়েছি। অন্ধের ওপর বিশ্বাস করতে করে না রামের ভালোবাসায়, তাই তো? অন্ধ হয়ে গিয়ে অন্ধ বিশ্বাসটা আসলো না। এখান থেকে হাঁটতে হাঁটতে তারকেশ্বর। কতটা একটু শুনি এবার রামের মুখ থেকে শুনি। অনেকটাই যেতে পারে। না হলে আমি আবারও বললাম যে রোহিণী দেবীর মতো একজন মানুষ থাকতে কেউ জীবনের ওপর দাঁও খেলে এত বড়, মানে এটা তো কেউ করে না। এটা তো একটা পুরো গ্যাম্বল হয়ে গেল না আমার দিক থেকে, যেটা আমার বাবা বারবার ভয় পাচ্ছিলেন, বারবার রামানন্দ বলে সাবধানও করেছেন, কিন্তু সেটাতে কোনো লাভ হয়নি। আচ্ছা, নন্দিনীর কেমন লাগছে মানে এই যে অন্ধ হওয়ার চরিত্রটা? এটা নতুন ধরনের একটা চরিত্র, সেইটার অভিজ্ঞতাটা একটু শুনুন। হ্যাঁ, মানে এটা আমার কাছে এরকম ভাবনা ছিল যে অন্ধ হওয়ার এই যে চরিত্র, মানে অন্ধ হয়ে যাচ্ছি, যে এটা হয়তো আমার জীবনে আর কোনো দিনও আমি পাবো কি না অন্ধের চরিত্র এরকমভাবে, সেটা আমি জানি না। সো আমি যখনই কিছু পাই মনে হয় জীবনে হয়তো এটাই শেষবার পাচ্ছি, তো সেভাবেই আমি সেটা করার চেষ্টা করি। এবার গ্রাফ বা তুমি বলো ওটা নিয়ে পড়াশোনা করা সেটা নিয়ে তো আমি মানে করতে পারি না, কারণ ওটা মেগা সিরিয়াল, আমাদের অত সময় দেওয়া হয় না, আমার সময় পাওয়া যায় না আর কি, দেওয়া হয় না। তো আমরা যখন ইনস্ট্যান্ট যা ফিল করি সেটাই আমাদের করতে হয়। তো আমি ওটাই যেটাই করেছি আর কি, সেটা আমি ফিল করেই করেছি। আর আমি সত্যি ফিলিংস ছাড়া বা ফিল না করে কিছুই করি না। আমার যদি একটা লাইনও মনে হয়, আমি ডিরেক্টরকে বলি যেটা আমি ফিল করছি না, আমি বুঝতে পারছি না, আমি এটা কেন বলবো, তুমি এটা বলি না। একদম নিজেকে বিশ্বাসকারী করাতে হবে একদম। আচ্ছা, সবচেয়ে যেহেতু দুজনেরই চোট লেগে আছে, আমি যে সবচেয়ে বড় চোট বাস্তবে লাইফে কি পেয়েছে? সেটা মনের চোট হতে পারে, শারীরিক চোট হতে পারে। জিনিসটা হচ্ছে যে মানে এখন যেটা পুরো ঘটনাটাই ঘটেছে কিন্তু একদিক দিয়ে দেখতে গেলে একটা ভুল বোঝাবুঝির থেকে। তো দুজনেরই কোথাও না কোথাও মনে চোট লেগেছে। তো এখন যেটা দেখা যাচ্ছে হচ্ছে যে কৃষ্ণা খুব সুন্দর করে মানিয়ে নিয়েছে। এটা একটা মানুষের বড় মনের পরিচয়, যে তার এত বড় একটা জীবনে ক্রাইসিস থাকা সত্ত্বেও সে হেসে খেলে জিনিসটার সঙ্গে মানিয়ে নিয়েছে। আমি রিয়েল লাইফে বলছি। ও রিয়েল লাইফে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রিয়েল লাইফে তুই শুরু কর। রিয়েল লাইফে তুই শুরু কর, হাতটাকে খিলাড়ি না। চোট বলতে মনের চোট তো অবশ্যই
পেয়েছি। আমি তো ভালোবাসায় বিশ্বাস করি, ভালোবেসেওছি, তো চোট তো পাবোই, এটা তো না পাওয়ারও কিছু নেই, আর সেটা স্বীকার করতেও আমার কোনো ভয় বা লজ্জা নেই। চোট পেয়েছি, অনেক আঘাত পেয়েছি, কষ্ট পেয়েছি, ঠকেছি, বাট তাও আমি কোনোদিনও কাউকে বিশ্বাস করা থামাবো না, কাউকে ভালোবাসা থামাবো না। কারণ মানে এখন আমার জীবনে আমি যে স্টেটে রয়েছি সেখানে আমি খুব খুশি রয়েছি, খুব ভালো রয়েছি, তো আমি কোনোদিনও কাউকে ভালোবাসা থামাতে পারবো না। আজকে আমি একটা বন্ধুর জন্য কিছু করলাম, তো সে তার রেসিপ্রোকেশনটা তার ভালো হলো না, রেসিপ্রোকেট ভালোভাবে করলো না, তা বলে আমি বাকি সবার জন্য করা বন্ধ করে দেবো। দ্যাট ইজ নট মি। গোপালতে বাড়ি চলে যাচ্ছে না, দ্যাট ইজ গোপাল দাও চোট পেয়ে গেছে আজকের জন্য, রিটায়ার্ড হার্ট। যাও যাও। না না, তুমি আসছো না আমি জানি। কেউ ছুটি পেলেই মন খারাপ হয়ে যায় অন্যজনদের। হ্যাঁ, ওটা শেষের কয়েকটা সিন ওই স্কুলের ওই লাস্ট পিরিয়ডের মতো, ওটা কারুর মনটা শেষে বসে না। হ্যাঁ, তো ও তো শুনলাম। আর নীলাঙ্কুর, ও যেটা কথাটা বলেছে খুব ভালো কথা বলেছে। আমি মনে করি আমরা প্রত্যেকেই জীবনে যখন চলতে আরম্ভ করি আমরা কম বেশি চোট পাই, যেটা হয় হচ্ছে বয়সের সঙ্গে অভিজ্ঞতার সঙ্গে আমরা সিজন হয়ে যাই। তো তাও চোটটা তো চোটই হয়, আর প্রত্যেকটা চোট অ্যাক্টরের কাছে ইমোশনাল ব্যাংকিং হয়ে থাকে, সেটা সব থেকে বড় কথা। আমি জানি এই কথাটা খুব হয়তো সিরিজটার মতো শোনাচ্ছে, কিন্তু একদিক দিয়ে অ্যাক্টরদের জন্য চোট পাওয়া ভালো, তো সেটা তাদের কাছে ইমোশনাল ব্যাংকিং হয়ে থাকে, যেটা পরবর্তী ক্ষেত্রে প্রতিফলিত হয় ফ্লোরে গিয়ে সিন করতে গেলে। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা কথা বলি, অনেক চোট দিয়ে দিয়েছি, প্রচুর কথা বলতে হয়েছে, কিন্তু শেষে কি বলবে দর্শকদের? এই যে নতুন নানান চমক আসছে, কি বলবে সেটা দর্শকদের? প্রথম তো চমক আর মোচড় আর বাজেই আমাদের সিরিয়ালটা কেটে গেল। হ্যাঁ, তো আমাদের 300 এই করতে করতে আমরা 300-র কাছাকাছি চলে এলাম, 1 বছর হতে চললো। এইটাই সব থেকে ভালো ব্যাপার। আমরা যখন প্রজেক্টটা শুরু করেছিলাম আমরা সত্যি ভাবিনি যে মানে আমরা এত দূর আসতে পারি, কিন্তু এখন যখন এসেছি এখন মনে হচ্ছে আর একটু পথ চলা বাকি, আরও অনেকটাই পথ চলা বাকি। তো রামকৃষ্ণ যারা দেখছেন বা এখন অবধি দেখেননি, প্লিজ দেখুন। সোম থেকে রবি রাত্রি 8টার সময় কালার্স বাংলাতে হয়। আমাদের গল্পটা খুব ভালো, খুব অন্য রকম, আশা করি আপনাদের ভালো লাগবে, আর যে কোনো মেগা সিরিয়ালের থেকে আলাদা। তুই কি বলবি? একদমই, আমারও তাই মনে হয়। আর এত খাটনি, এত কথা বলার পিছনে মূল কারণটা হলো যে আমরা দর্শকদের তো চোখের সামনে দেখতে পাচ্ছি না সবসময়, তাদের ধরে হাক করে মানে থ্যাংক ইউ জানাতে পারি না। তোমাদের মাধ্যমে বা এই মিডিয়ার মাধ্যমে আমরা সবসময় দর্শকদের সাথে কানেক্ট করতে পারি, তাদেরকে থ্যাংক ইউ জানাতে পারি যে আমাদের এত ভালোভাবে অ্যাকসেপ্ট করার জন্য, আমাদের প্রত্যেকটা রিস্ককে অ্যাকসেপ্ট করার জন্য। কারণ রামকৃষ্ণা ইজ আ ভেরি ডিফারেন্ট প্রজেক্ট। রামকৃষ্ণা খুবই অথেন্টিক একটা প্রজেক্ট, যেখানে কোনো মানে গুলতানি খুব কম আছে, আর যেখানে কোনো কিছুই কোনো ড্র্যাগ করা হয় না, খুবই অথেন্টিক ব্যাপার। সেটা যে দর্শকরা অ্যাকসেপ্ট করেছে তার জন্য আমি ভীষণ ওভারওয়েলমড, আমি থ্যাংক ইউ জানাই। আর আরেকটা কারণ হচ্ছে যাতে আমি চাই যে আরও বেশি রামকৃষ্ণা লোকে বেশি দেখুক, কারণ আমার মনে হয় রামকৃষ্ণা এখনকার সময় দাঁড়িয়ে ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্টস। আর রামকৃষ্ণা শুধু আমার প্রজেক্ট বলে বলছি না, কারণ এখানে সবাই এত খাটে, এত হার্ড ওয়ার্ক করে, এত ভালো গল্প, এত সবাই ইনভলভড এই প্রজেক্টের মধ্যে। আমরা সত্যিই একটা ভালো কাজ বের করার চেষ্টা করি প্রত্যেক দিন। সো রামকৃষ্ণার মানে আরও বেশি মাইলেজ হওয়া দরকার। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।